হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের কিন্তু মিসলেনিয়াস একদম নক নক করছে, ঘরের সামনেই চলে এসেছে। তো মিসলেনিয়াসের লাস্ট মিনিট কিছু টিপস আমি তোমাদের দেবো আর কি, যেটা এক্সাম হলে তোমরা মাথায় রাখবে। আমি বেশি সময় নেব না, কারণ এখন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তোমাদের জন্য ভাইটাল। ঠিক আছে, আমি সময় নেব না, বাট কিছু সাজেশন দেবো যেগুলো এক্সাম হলে মাথায় রাখবে। ঠিক আছে, আর একটা নোটের কিছুটা পার্ট দিয়ে আমি দেখিয়েও দেবো কিভাবে লিখবে তোমরা। তো দেখো, তো প্রথমে বলে রাখি, প্রথমে তোমাদের যে সমস্যাটা হয় সেটা হলো অ্যাব্রিভিয়েশন নিয়ে, তাই তো? তাহলে 1 নম্বর যে প্রবলেম সেটা কি? অ্যাব্রিভিয়েশন। যারা ইংলিশে লিখছো তাদের তো কোনো টেনশনের ব্যাপার নেই, অ্যাব্রিভিয়েশন ইংলিশে লিখবে। যারা বাংলায় লিখছো তারা অ্যাব্রিভিয়েশনটার উচ্চারণটা কিসে লিখবে? অবশ্যই বাংলায় লিখবে। ধরো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কিভাবে লিখবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবারে দেখো, আমি কোনো তর্ক বিতর্কে যাব না, কারণ তর্কের শেষ নেই। সব থেকে বড় কথা হলো, তুমি এক্সাম দেওয়ার পর কাউকে প্রশ্ন করতে পারবে না। তুমি আমাকে হাজারটা কমেন্ট করতে পারো, তুমি আমাকে বলতে পারো, আমাকে কল করতে পারো, মেসেজ করতে পারো যে ম্যাম এটা কেন হবে, এটা। কিন্তু এক্সাম দেওয়ার পর যে এক্সামিনার তোমার কপি চেক করবে তার সঙ্গে কিন্তু তুমি কোনো কন্ট্যাক্ট করতে পারছো না, এটা সবার আগে মাথায় রাখবে। এই একটা কারণেই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথাই বলি, কোনো রকম রিস্ক নেবে না, কারণ কোন এক্সামিনারের মন কিরকম রয়েছে, কোন পরিস্থিতিতে কিরকম রয়েছে তুমি জানো না। তো তুমি কি করবে, যদি পারো, যদি বানান তোমার ভুল না হয়, তাহলে ধরো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ব্র্যাকেটে ইংলিশটাও লিখে দিয়ে আসবে। ঠিক আছে, এবার দেখো, আমি আবারও বলছি, কোনো তর্কে কিন্তু আমি যাব না। তোমরা হয়তো অনেকে বলবে ম্যাম সময় পাবো কি পাবো না, কোনো তর্ক বিতর্কে আমি যাব না। কেন আমি এটা সাজেস্ট করলাম? ধরো কোনো এক্সামিনার মনে হলো তোমাকে কোশ্চেন দিয়েছে WHO, হতেই পারে, কার কোন এক্সামিনারের মনে কি আছে তুমি জানো না। তোমাকে কোশ্চেন দিয়েছে WHO, ঠিক আছে, তোমাকে তো এরকম দেয়নি WHO, এরকম তো দেয়নি, ঠিক আছে? বা যাই হোক, এবার আমি বলবো যে যদি তোমাদের মনে হয় যে না স্পেলিং ঠিক আমি সঠিক জানি, তাহলে কোনো রকম রিস্ক নিও না, কারণ এক্সাম তো বারবার দিতে পারবে না। কোনো রকম রিস্ক না নিয়ে তোমরা কিন্তু ইংলিশটা পারলে লিখে দিয়ে এসো অ্যাব্রিভিয়েশনে। ঠিক আছে, এটা হলো একটা মানে ইম্পর্টেন্ট সাজেশন বা টিপস বলতে পারো, এবার মানা না মানা তোমাদের ওপরে। আচ্ছা, তারপরে ধরো ইয়ার যেগুলো আছে ওটা তো ইয়ার রয়েছে। ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো তোমরা ব্ল্যাক কালার পেন ইউজ করো, আর চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যেন গ্যাপ থাকে, প্রত্যেকটা লাইনের মাঝখানে যেন গ্যাপ থাকে। ঠিক আছে, একদম গায়ে গায়ে লেখাগুলো না মানে মানে পড়তে খুব অসুবিধা হয়। ফাঁকা 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 করে পরিষ্কার করে লিখবে। ঠিক আছে, এবারে লেখার পরে তোমাদের কি কাজ হবে? ধরো তুমি এখানে একটা হেডিং করেছো, ধরো রয়েছে আমেরিকার শুল্ক নীতি। ঠিক আছে, কি করলে এটাকে এরকম ভাবে বক্স করে দিলে, বক্স করে তুমি ধরো ইন্ট্রোডাকশন পার্টটা লিখবে। তো ধরো এখান থেকে তুমি লেখা শুরু করলে, লিখে এখান থেকে লিখবে, এখান থেকে লিখলে তারপরে এখানে আসবে। এই যে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, এটা কিন্তু তোমার লেখার সৌন্দর্য বাড়াবে। অবশ্যই ফাঁকা ফাঁকা করে লিখবে। এবারে দেখো লেখার পরে ধরো এই যে কোশ্চেনটা রয়েছে,
কোশ্চেনটা রয়েছে কি, দ্য ইউনাইটেড স্টেটস রিসেন্ট ট্যারিফ হাইক অন ইন্ডিয়ান এক্সপোর্ট রিফ্লেক্টস আ গ্রোয়িং ট্রেন্ড, ঠিক আছে, এটা ক্লাসের একটা নোট, গ্রোয়িং ট্রেন্ড টু ট্রেড প্রোটেকশনিজম, এক্সামাইন the likely impact of this move on India's economy and foreign policy, suggest how India can safeguard its interest amid such unilateral trade measures, ঠিক আছে, এরকম ধরো প্রশ্নটা রয়েছে, ঠিক আছে। এবার দেখো এই যে যেমন এই যে ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, তার মানে কি এগুলো তোমাকে কিন্তু আলাদা আলাদা করে পয়েন্ট করে করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, এই এরকম ভাবে আসবে। আমরা কিন্তু ক্লাসে 70টা টপিক কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে, 70টা টপিকের নোটস কিন্তু আমরা ক্লাসে করিয়ে দিয়েছি, এটাও একটা ক্লাস নোটের মধ্যে। এখানে আমি কিছুটা তোমাদের দেখাবো, ঠিক আছে, কিভাবে করবে। দেখো এটা হলো যে টুইটারে যে টুইটটা এসেছিল সেইটা আমি ইনক্লুড করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো ধরো এখানে রয়েছে একটা পয়েন্ট, শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতা, ঠিক আছে, শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতার সমালোচনা। তো এখানে কি করা হলো, এখানে দেখো ভারতের ট্যারিফগুলোকে বিশ্বের সর্বোচ্চদের অন্যতম এবং বাণিজ্য বাধাগুলিকে অত্যন্ত কষ্টকর ও বিরক্তিকর বলা হয়েছে। মানে এই যে টুইটটা করা হয়েছে সেই টুইটের এখানে আমরা জিস্টটা দেখেছি। এবার দেখো এখানে দেখো এই যে একটা ডবল ইনভার্টেড কমা, তো কি করবো এক্সামে লেখার পর এটাকে এরকম ভাবে আন্ডারলাইন করে দেবো, ব্ল্যাক কালি দিয়েই করে দেবো, ঠিক আছে, মেইন মেইন যে জায়গাগুলো সেগুলো আমরা কি করব, আন্ডারলাইন করে দেবো। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা রাশিয়ার সঙ্গে সম্পর্ক, আচ্ছা এটা হলো যেটা টুইট করা হয়েছে সেটা ডিটেলস। দেখো যুক্তরাষ্ট্রের ভারতের ওপর শুল্ক আরোপ, বাণিজ্য কূটনীতিতে কৌশলগত পরিবর্তন, ঘোষণার তারিখ এরকম ভাবে যদি পয়েন্ট পয়েন্ট করে লেখো, ঘোষণার তারিখ 30শে জুলাই, কার্যকর তারিখ এত, ঘোষণা করেন কবে, শুল্ক হার, হ্যাঁ, প্রেক্ষাপট এবং পটভূমি, হ্যাঁ, ধরো এই যে রয়েছে প্রোটেকশনিজম এর প্রত্যাবর্তন, তো এই জায়গাটাকে আমরা কিরকম ভাবে সুন্দর করতে পারি, ধরো এখানে যে হেডিংটা রয়েছে এটাকে আমরা এরকম ভাবে একটা বক্স করে দেব, কারণ যেহেতু আমরা একই কালি ইউজ করছি, এক্সামে তো আর দুটো দুটো কালি ইউজ করে বারবার পেন চেঞ্জ করতে গেলে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের সময়টাও কিন্তু তোমাদের চলে যাবে। 2025 সালের শুরু থেকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা ভাবে আক্রমণাত্মক ট্রেড পলিসি, এটাকে এরকম ভাবে আন্ডারলাইন, মানে যেই জায়গাগুলো তোমার মনে হবে যে না এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই জায়গাগুলো কি করবে, সেই জায়গাগুলো কিন্তু সেরকম ভাবে আন্ডারলাইন করে দেবে। হ্যাঁ, যখন দেখো ট্রাম্প প্রশাসনের মূল নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইকোনমিক ন্যাশনালিজম, এই নীতির আওতায় ট্যারিফ বৃদ্ধি এবং প্রোটেকশনিস্ট মেজার্স আরো শক্তিশালী করা হয়েছে। তো এই যে মূল মূল যে শব্দগুলো এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আন্ডারলাইন করবে, তাহলে কি বোঝা গেল, যে হেডিং হবে সেটা একটা বক্সে রাখবে, মূল লেখার সঙ্গে সেটা একটা গ্যাপ মেনটেন করবে, তাহলে কি সেই হেডিংটা এক্সামিনারের চোখে পড়বে। আর যত বেশি পারবে হেডিং করবে, কারণ এই এক ঢালা লেখা পড়ে যখন খুঁজতে হয় না যে কি বিষয় বোঝাতে চেয়েছে, সেটা অনেক বেশি মানে বিরক্তিকর আর কি। পয়েন্ট দেখলে বোঝা যায় যে সে সেখানে কি আলোচনা করতে চেয়েছে। তো যত পারবে পয়েন্ট করবে, পয়েন্টগুলোকে বক্স করবে, আলাদা করবে, মূল লেখার মধ্যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আন্ডারলাইন করে দেবে, যেন এক্সামিনারকে তুমি যত কম পরিশ্রম করাবে তোমার স্কোর কিন্তু তত ভালো আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু লিখবে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এখন একদম শেষ মুহূর্ত, ইম্পর্টেন্ট যে যে টপিকগুলো রয়েছে আমি অলরেডি একটা সাজেশন করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে, সেই সাজেশন দেখে কিন্তু সেই জায়গাগুলো তৈরি করে নাও, ঠিক আছে। চলো আজকের মতো এখানে শেষ করছি, যদি আরো কিছু কোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো প্রত্যেককে বেস্ট অফ লাক এক্সামের জন্য, প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও।